হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনারা অলরেডি থাম্বনেইল এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের বহু পরিচিত কিছু এক্সেল ফর্মুলার এরর, যে এররগুলোর সাথে আমরা প্রতিদিনই কম বেশি পরিচিত থাকি এবং এই এররগুলো যখন আমরা অনেক পেজের পর পেজ, অনেক কলামের পর কলাম, অনেক কঠিন ফর্মুলা এপ্লাই করার পর যখন এই কয়টা জিনিস আমাদের চোখের সামনে আসে, আসলে আমাদের জন্য এটা একটা ডিপ্রেসিং ব্যাপার হয়ে দাঁড়ায়। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব আসলে এই প্রবলেমগুলা কিভাবে দ্রুত সলভ করা যায় এবং খুব সিলি কিছু টেকনিকের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলা সলভ করতে পারি। তো আমরা এক এক প্রবলেমগুলো সলভ করি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে যেটা আছে দেখেন, আপনাকে একটু বড় করে দেখাই। সেটা হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন দেখা যায় যে আমরা সবচেয়ে সহজ যেই প্রবলেমটা সেটা হচ্ছে দেখা যায় যে আমরা একটা কাজ করতে যাচ্ছি, এরকম হ্যাশ এরর দেখাচ্ছে। এটা কোনো সমস্যাই না। এটা সমস্যা হলো যে আপনার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে আপনার এই স্পেসের তুলনায় অনেক কম। সো স্পেসটাকে যদি আপনি একটু বাড়িয়ে দেন ডাবল ক্লিক করে, তাহলে এই প্রবলেমটা অতি সহজেই সলভ হয়ে যাবে। আবার দেখেন, স্পেসটা যদি ছোট থাকে তখন আপনার এটাকে বলা হয় হ্যাশ এরর। এটাকে যদি আমরা সেলে ধরে ডাবল ক্লিক করি তাহলে সে তার মাপ মতো পজিশনটা নিয়ে নিবে। নাম্বার 1 প্রবলেম সলভ। এরপর আসেন আমাদের ভ্যালু প্রবলেম। ভ্যালুস এখন দেখেন, এখানে কিছু আমি ডেটা আগে থেকে রেডি করে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি একটা ল্যাপটপের ভ্যালু ছিল এত, তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এত, তাহলে তার সেলসটা হবে কত, এইটা বিয়োগ এটা, তাই না? নর্মাল। এটাকে আমরা এখন ড্র্যাগ ডাউন করলে কাজ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখেন এখানে ভ্যালু প্রবলেম করছে। এখানে দুইটা ভ্যালু শো করছে। কেন শো করছে? কারণ আমি ক্যালকুলেশনটা করেছি এই দুইটা কলামের সাথে। এখানে ডেটা ছিল, এখানে কোনো নাম্বার ছিল, এখানে কোনো নাম্বার নেই, এখানে লেটার আছে, যার কারণে এই সেলটা এটাকে ক্যালকুলেট করতে পারছে না। তো এটা থেকে সমাধানের উপায় কি? সমাধানের উপায় অবশ্যই একটা আছে। এখানে 0 বসা দিলে কিছু একটা হবে, 0 ক্যালকুলেট করে নিবে। এরকম যদি অনেক ডাটা থাকে তাহলে আপনারা কিভাবে করবেন? এটা তো 2-3টা ডাটা দেখে আমি এখানে 0 বসা দিলাম, হয়ে গেল। এখানে 0 বসায় দিলাম, হয়ে গেল, তাই না? কিন্তু যদি এখানে 10,000 সিরিয়ালে থাকতো তাহলে কি হতো? আরো যদি বেশি থাকতো তাহলে কি হতো? তো সেই ক্ষেত্রে আমরা যে সমাধানটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যে ফর্মুলাটা লিখেছি এখানে, সেখানে কিছুই করতে হবে না। যে b6 লিখেছি, এটা মাইনাসের আগে একটা সাম দিয়ে নিব, সাম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। দেখেন কি হয় ব্যাপারটা। এখন ড্র্যাগ ডাউন করি, ড্র্যাগ ডাউন করলে প্রবলেমটা সলভ। ঠিক আছে, সূত্রটা খুব সোজা। আমরা যেখানে আগে সূত্রটা করেছিলাম তার শুধু লাস্টেরটার আগে একটা সাম বসা দিলেই হয়ে যাবে। আপনারা একটু জুম করে যদি দেখেন, জুম করার সুবিধা দেখাচ্ছি। এখানে সূত্রটা দেখেন, এখানে সূত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা গেল ভ্যালু নিয়ে যদি কোনো প্রবলেম অ্যারাইজ হয়। দেন আরেকটা প্রবলেম আমরা সলভ করি, বেশি প্রবলেম হয়, যেটা হচ্ছে নেমে। মনে করেন আমরা একটা ডেটা পেয়েছি, সে ডেটাতে মনে করছি যে এটা আমি টোটাল করব। হ্যাঁ, টোটাল এক্সেলে তো যে কোনো কিছু দিলেই একটা ফর্মুলা হয়ে যায়। তো আমরা যদি কখনো এটাকে যদি আমরা যোগ করতে চাই, কোনো কারণে যোগ তো আমরা জানি সবাই
টোটাল। সো আমি যদি টোটাল লিখি, টোটাল লিখে এটাকে যদি আমরা টান দিই, এখানে নেম এরর আসবে, কারণ এটা এই নামে কোনো সূত্র এক্সেলে নেই। এটাকে যদি আপনার সঠিকভাবে করতে হয় তাহলে আপনাকে লিখতে হবে সাম এটা, অথবা যদি অটো সাম করতে চান সমান সমান দিয়ে অল্টার প্লাস প্লাস সাম। ঠিক আছে, তো আমরা নেম যে যখন আমরা নেম হ্যাশ নেম যখন আসবে তখন বুঝতে হবে আমার প্রবলেমটা হচ্ছে আমার ফর্মুলাটা ঠিক নাই। যদি ফর্মুলাটা ঠিক না থাকে তাহলে আমি ফর্মুলাটা কারেকশন করে আবার যদি আমি রিরাইট করি তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরে আরেকটা প্রবলেম হয় রেফারেন্স নিয়ে। রেফারেন্স নিয়ে একটা অনেক প্রবলেম হয়। ঠিক আছে, রেফারেন্স নিয়ে মনে করেন একটা প্রবলেম, এই একটা সমাধান, আমি একটা টেবিল করে রেখেছি। এটা কিসের সাথে লিঙ্কড? দেখেন এটা লিঙ্কড হচ্ছে এটার সাথে, এটা ভ্যালুর সাথে ডিসকাউন্টের লিঙ্ক। ওকে, এখন আমি যদি কোনো একটা যে দুইটা কলামের সাথে বা রোয়ের সাথে লিঙ্ক আছে তার মধ্যে থেকে যদি আমি একটা সেল ডিলিট করে দিই তাহলেই প্রবলেমটা হয়ে যাবে রেফারেন্স মানে কি, সে যার সাথে লিঙ্ক ছিল সেই লিঙ্কটা সে খুঁজে পাচ্ছে না। সো আমরা যখন এই প্রবলেমটা ফেস করব, মনে করতে হবে আমি যে সূত্রটা রেখেছিলাম এবং সূত্রটা প্রথমে ঠিক দেখালো, কোনো কারণে সেটা মডিফাইড হয়ে গেছে। সো আমাকে ফাইন্ড আউট করতে হবে যেখানে হেল্পের আছে সেখানে সবসময় থাকে এক্সেলে হেল্প নিয়ে, বা একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আমার কোথা থেকে সূত্রটা ডিলিট হয়ে গেল বা কোথা থেকে সূত্রটা মডিফাই হয়ে গেল, তাহলে আমি এই রেফারেন্সের যন্ত্রণা থেকে বাঁচতে পারবো। এরপর আরেকটা ফর্মুলা আছে, প্রবলেম আমরা প্রায় সময় ফেস করি, সেটা হচ্ছে ডিফ বাই জিরো। ডিফ বাই জিরো ফর্মুলাটা কি? এটা সাধারণত ডিফ মানে হচ্ছে ডিভাইডেড, তাই না? মনে করেন আমি এখানে একটা কলাম, একটা টেবিল রেডি করে রেখেছি, এখানে কিছু আমার এমপ্লয়ি নাম রেখেছি, এখানে হচ্ছে তাদের সেলস রেখেছি, প্রেজেন্ট ইয়ারের সেল, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সেল। এখন আমি তাদের ডিফারেন্সটা দেখতে চাই। ঠিক আছে, যদি আমি ডিফারেন্সটা দেখতে চাই তাহলে কি হবে, আমি নর্মালি কি করব, এটা বিয়োগ এইটা -1, তাই না? সরি এটা ভাগ হবে, সরি আমি ভুল করে ফেলছি। এটা ভাগ এটা -1, তার 60% ডিফারেন্স, তার মানে সে এই বছরে গত বছর থেকে তার ডিফারেন্স হচ্ছে বা গ্রোথ হচ্ছে 67%। এটা গ্রোথ, এটাকে আমরা গ্রোথ লিখে দিই, এটা গ্রোথের ফর্মুলা দেখছি আমি। ঠিক আছে, তো এই ফর্মুলাটা যদি আমি এভাবে টানি তাহলে কি হবে, কারণ সে এখানে ডিভাইড করার মতো কাউকে পাচ্ছে না, এই জন্য সে বলতেছে ডিভাইড কার সাথে করবো, শূন্যর সাথে। ওকে, যদি শূন্যর সাথে করি তাহলে একটা রেজাল্ট আসতে পারে, তাও আসার কথা না, আসবে না, ঠিক না? তো এটা থেকে সমাধানের উপায় কি? এটা থেকে সমাধানের উপায়, একটা সহজ সমাধানের উপায় আছে, সেটা হচ্ছে এখানে আমরা যে সূত্রটা লিখেছি সেখানে আমরা লিখব ইফ ইরর, যদি ইরর পাওয়া যায়, ইফ ইরর পাওয়া যায়, এই যে ভাগটা করলাম এর মধ্যে যদি কোনো ইরর পাওয়া যায় তাহলে সেটাকে বাদ দিয়েই সমাধানটা শেষ করতে। ঠিক আছে, সূত্র বুঝলেন? একদম সোজা সূত্র, দেন চলে আসবে, যেখানে যেখানে নাই সেখানে কোনো ডিপ নাই, মানে বুঝতে হবে যে সেখানে কোনো ডেটা নেই। তাহলে আবার একটু সূত্রটা বলি, ইফ ইরর, বা যেটার সাথে আমি ভাগ করলাম বা যেটাখানে যার গ্রোথ করলাম, কমা, যদি কিছু না পাওয়া যায় সেখানে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে দুটো অ্যাপোস্ট্রোফ কমা দিয়ে স্পেস তৈরি করে দেওয়া।
ঠিক আছে? এই সূত্রটা যদি আমি একটু বড় করে দেখাতে পারি তাহলে সুবিধা হয়। ঠিক আছে? এই দেখেন এই সূত্রটা আপনারা একটু হাইলাইট করে দেখেন। ঠিক আছে? এরপরে আরেকটা বিশাল প্রবলেম আমরা ফেস করি। সেই প্রবলেমটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি কাজে লাগে যে সূত্রটা সেটা হচ্ছে VLOOKUP এর সূত্র। ঠিক আছে? VLOOKUP এর সূত্র। VLOOKUP কিন্তু অনেক মজার কিন্তু অনেক ঝামেলা দেয়, অনেক প্যারা দেয়। VLOOKUP এ সবকিছু মিল থাকতে হয়। আদারওয়াইজ VLOOKUP মিলানো খুব কষ্ট। VLOOKUP এর ছাড়া যদি VLOOKUP না থাকতো তাহলে আমাদের লাইফটা প্যারাময় হয়ে যেত, একদম সোজা কথা। এক্সেল এর একটা বড় ব্লেসিংস যে আমাদেরকে বিভিন্ন লুকআপ দিয়েছে, VLOOKUP, HLOOKUP, XLOOKUP সব লুকআপ দিয়েছে, যার কারণে আমাদের ডেইলি কাজ অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে? মনে করেন এটা নিয়ে কথা না বাড়াই, VLOOKUP নিয়ে আমি আরেকটা ক্লাস বা টিউটোরিয়াল করাবো। দেখেন এখানে আমি একটা টেবিল রেখেছি। আমি চাচ্ছি যে এই আইটেমগুলোর সেলসটা দেখতে। তাহলে আমি ইউজুয়ালি কি লিখতাম সূত্রটা? ইউজুয়ালি লিখতাম VLOOKUP, কিসের এগেইনস্টে লিখতাম? এইট কোড এটা, তাই না? তারপরে কি করতাম? এই সেলটা টোটাল কাউন্ট করতাম। করে কি করতাম? 1 2 3 4, 4 এ আছে সেলস, কমা 4, তাই না? এখন আমি 0 দিতে পারি, ফলসও দিতে পারি। আমি দিব ফলস। চলে আসছে। দেখেন ল্যাপটপের দাম হচ্ছে এত। কিন্তু এখন যদি আমি এটা টানি, ড্র্যাগ ডাউন করার পর কি হবে ব্যাপারটা? এখানে একটা না এসে বসে আছে। এখন তো মাথা নষ্ট, কি হলো, না হলো কেন, অনেকগুলো কারণ না হতে পারে। দেখা গেল কি এই যে ডেস্কটপ লেখা বানান কে ছিল এখানে ডেস্কটপে, কে নাই, বানান ভুল। এখন যদি আমি এখানে কে দিয়ে দিই, দেখেন সমাধান হয়ে যাবে। কিন্তু এটা তো অল্প ডাটা, যখন অনেক ডেটা থাকবে তখন আমরা এটাকে কিভাবে সলভ করব, তাই না? আমি তো এখানে অল্প অল্প করে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। আমরা তো ডাটা কাজ করি, হাজার হাজার ডাটা নিয়ে, ফুল পেজ নিয়ে কাজ করি। তখন কি করবো? আমার যদি অনেক না ডাটা থাকে, সেক্ষেত্রে আমাদের একটা সমাধান আছে। সেটা হচ্ছে কি, এই VLOOKUP এর আগে আমি সমানের আগে একটা দিয়ে দিব এন, ইফ এন এ, ইফ না যদি থাকে, তারপর এখানে ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর যদি না থাকে তাহলে কি হবে? এই আইটেমটাকে পাওয়া যায় নাই, আইটেম ইজ নট ফাউন্ড, বা আপনারা যে ভাষায় আপনাদের কাজে যেটা লাগে সেটা লিখে দিবেন, আইটেম ইজ নট ফাউন্ড। আমি কোথায় লিখলাম এটা সূত্রটা? আমার সূত্রটা লেখা ছিল, দরকার ছিল উপরে। এখানে আমি সূত্রটা লিখি। হ্যাঁ, এখানে আবার একটু দেখেন ভালো করে মনোযোগ দিয়ে। যদি এরকম না থাকে তাহলে কি থাকবে? ইফ যদি না থাকে VLOOKUP এর ভিতরে, তাহলে কি হবে? তাহলে হবে যেটা, সেটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করে দিব যে আইটেমটাকে পাওয়া যায় নাই। তাহলে আইটেম ইজ নট ফাউন্ড। ওকে, এটা দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিলাম। দেওয়ার পর যদি এখন আমরা দেখি আসলে কি কাজ করে কিনা, যদি এখন আমরা ড্র্যাগ ডাউন করি, এখানে লেখা উঠবে আইটেম ইজ নট ফাউন্ড। ঠিক আছে? তাহলে এরকম যখন আইটেম ইজ নট ফাউন্ড, তখন যখন আপনারা অনেকগুলো পাবেন তখন হচ্ছে এটাকে আপনারা ফিল্টার করে দেখতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথায়। ইভেন এই ল্যাপটপটাকেও দেখবেন আপনার এখানে পাওয়া যাবে না, কারণ কি দেখেন একটা স্পেস যদি বেশি দিয়ে দিই আমার এখানে ল্যাপটপেরটাও মিলবে না, আইটেম ইজ নট ফাউন্ড হয়ে যাবে। ঠিক আছে? কারণ ল্যাপটপের দেখেন এখানে আগে কোনো স্পেস নাই, আর এখানে আমি একটা স্পেস দিয়ে দিয়েছি। আবার যদি স্পেস সরাই দিই তাহলে এটা। ঠিক আছে? এক VLOOKUP এর যেমন অনেক মজা আছে, সেরকম অনেক
প্যারাও আছে। সো প্যারাগুলো আমরা সহজে সমাধান করতে পারি। সমাধানগুলোর মধ্যে একটা সমাধান আমি আগে সবসময় শিখাই দিয়েছিলাম আগেও, ট্রিম ফর্মুলা। যখন আপনারা এরকম ডাটা নিবেন, সবার আগে করে নিবেন, এটা কপি করে আগে ট্রিম করে নিবেন। ট্রিম করে VLOOKUP এর সবচেয়ে প্রবলেম করে হচ্ছে এই আইটেমগুলোর আগে স্পেসগুলো। এটাও নট আইটেম ফাউন্ড হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, এটাকে যদি আমি ট্রিম করে নিতাম তাহলে এটা আর প্রবলেম হবে না। ট্রিম ফর্মুলা নিয়ে যারা আপনারা একটু জানতে চান, আমার আগের ভিডিওতে আছে ট্রিম ফর্মুলা নিয়ে। ওই ফর্মুলাটা আপনারা একটু দেখে নিন, ট্রিম, প্রপার এসব কি কাজে লাগে এগুলো আপনারা দেখতে পারবেন। সো আজকে মোটামুটি আমরা 6টা কমনলি ইউজড যেই প্রবলেমগুলো আমরা দেখি, যে ইররগুলো আমাদের ফর্মুলায় আসে, সেই ফর্মুলাগুলো আমরা দেখলাম। তো আশা করছি আজকের পর থেকে এই প্রবলেমগুলো যখন আপনারা পাবেন কাজ করতে গিয়ে ইজিলি সলভ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট টাইম আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।